3.5 মাস হয়ে গেল, তবু এখনো হানিমুনে যাওয়া হচ্ছে না বলে ঝিলিক খুব রেগে আছে। কথা বলা বন্ধ চয়নের সাথে। চয়ন আর ঝিলিকের বিয়ে হয়েছে দেখাশুনো করেই, তাই ঝিলিক ওকে ঠিকমতো এখনো চিনতে পারেনি। বুঝতে পারছে না কেন চয়ন ওকে এখনো হানিমুনে নিয়ে যাচ্ছে না। ওর পরিবার সম্বন্ধেও ওর তেমন জানা নেই, তবে এই কয়েক মাসেই বুঝে গেছে ওরা একটু অন্যরকম। এদিকে ঝিলিকের দিদি বলছে, কী রে ঝিলিক, এখনো হানিমুনে গেলি না? এরপর কি বাচ্চা কোলে নিয়ে হানিমুনে যাবি? ঝিলিকের খুব রাগ হয়, খুব কান্না পায়, দিদিকে কোনো উত্তর দিতে পারেনি। সেদিন আবার ঝিলিকের প্রিয় বন্ধু মুন্না বলে, কী রে ঝিলিক, তোরা এখনো হানিমুনে যাসনি? আমরা তো বিয়ের পরেই দুজনে মিলে ঠিক করেছিলাম কোথায় হানিমুনে যাব। আমরা পুরী গিয়েছিলাম, তোরা কমসে কম কোনো নদীর পাড়েই ঘুরে আয়। ঝিলিকের চোখে জল আসে। ঝিলিক উপহাস বোঝে, ওকে কিছু বলতে পারেনি ঝিলিক। যত রাগ গিয়ে পড়ে চয়নের ওপর, তাই তো রাগ করে আছে চয়নের ওপর। কথা বলা বন্ধ। চয়নের ঠাকুমা সত্যবতী দেবী সেদিন শুনতে পান ঝিলিক চয়নকে বলছে, এইবার যদি আমাকে হানিমুনে না নিয়ে যাও তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। সত্যবতী দেবীর বয়স প্রায় 80-র ঘরে। আগে এই কথাটা শুনেছে বলে মনে করতে পারছেন না। মনে ভাবেন এটা কোনো বেড়াতে যাওয়ার জায়গা, তাই ইচ্ছে হয় উনিও হানিমুনে যাবেন, ওদের সাথেই যাবেন। এই বাড়ির সবচেয়ে ছোট মেয়ে রূপু সেদিন শোনে ওর ছোট কাম্মা ও ছোট কাকিকে বলছে, কি হলো কি, কথা কানে যাচ্ছে না? হানিমুনে কবে নিয়ে যাবে বলো, কতদিন? বাকি কথা আর কানে ঢুকেনি রূপুর। এক দৌড়ে ছোট ঠাম্মির ঘরে গিয়ে বলে, ছোট ঠাম্মি, তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নাও। ছোট কাম্মা বলল, আমরা সবাই হামিরুনে যাব। রূপু ছোট ঠাম্মি বিন্দু বলেন, সে কি রে, কই আমাকে তো বললো না, এটা কোথায়? সে যাকগে যাক, যেখানে হয় হোক। মনে মনে বলেন, ওরা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। জীবনে তো এই বাড়ি চৌহদ্দি পেরিয়ে কোথাও যায়নি। এখনই তো ধর্মকর্ম করার বয়স, জয় নিশ্চয়ই ঠাকুর দেবতার স্থানেই নিয়ে যাবে। উনি রূপুকে বলেন, তুই ঠিক শুনেছিস তো? এই তো রান্নাঘরে বসে ঝিলিক কত গল্প করছিল, ওর বাপের বাড়িতে কী কী খায়, কী কী করে, ইত্যাদি ইত্যাদি। তবে মনে হয় বলতে ভুলে গেছে। ঠিক আছে দাঁড়া, আমি একটা ব্যাগে না হয় কয়েকটা কাপড় গুছিয়ে নিই, পরে ঝিলিকে খুব বকে দেবো কেন আমায় তখন বলেনি। রূপু বলে, তোমার পানা জর্দার ডিবেটা নেবে না? বিন্দু বলেন, ঠিক বলেছিস। ঝিলিকের ঘরের মধ্যে তখন ঝিলিকা চয়নের মধ্যে চলছে কথা কাটাকাটি। এই বাড়ির কাজের লোক মানবদা যাচ্ছিল এই বাড়ির কর্তা রজনীকান্তের ঘরে কলকে আর গড়গড়া দিতে। ওনার যে সন্ধে হলেই এক ছিলিম কলকে টান না দিলে চলে না। কলকিতে টান দিয়ে একটু নেশা না করলে মাথা ব্যথা করে। উনি সবে মানদা বলে চিৎকার করতে যাবেন, এমন সময় মানদা কলকে হাতে ওনার ঘরে ঢুকেই বলে, কর্তা বাবা, তুমি এখন নেশা করে শুয়ে থাকবে? এদিকে যে নতুন বউ কোথায় যেন সবাইকে নিয়ে যাবে কইছিল, আমি নিজে কানে যে শুনে এলুম। কইছিল হারিমুড়ে চলো বেড়াতে। সেটা কোন দেশ হবে তা কে জানে। আমার বাবা খুব যেতে ইচ্ছে করতেছে। এরপর রজনীকান্তের বাড়ির কাছে বসে প্রায় কাঁদো কাঁদো স্বরে বলে, সেই কোন ছোটকালে এই বাড়িতে এইছি, এরপর বাড়ি থেকে না একদম বেরোয়নি। আমাকে কিন্তু নিয়ে যেতেই হবে, এই বলে রাখলুম। যাই বাবা, আমার দোকানে কাপড় গুইছে নি, বলেই খুশিতে ডগমগ হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রজনীকান্ত কলকাতায় টান মেরে মনে মনে ভাবেন, সত্যি তো আমরা কেউ কোনো কালে বাড়ির বাইরে মানে দুধের বেড়াতে যাইনি। মোল্লাদৌড় মসজিদ পর্যন্ত গেছি, বিয়ান বাড়ি তাও তো পায়ে হেঁটে, আর গেছি মামা বাড়ি তাও তো পায়ে হেঁটেই, আর তো কোথাও বেড়াতে যাইনি। মনে মনে বলেন, ছোট বউ হয়েছে খুব বুদ্ধিমতী, চয়নকে রাজি করিয়ে যদি বেড়াতে নিয়ে যায় তবে মন্দ হয় না। 2-3 টান মারার পর ওনার নেশা ধরে যায়। নেশার ঘরে উনি দেখছেন কোথাও যেন বেড়াতে গেছেন, সেখানে অনেক বাঘ আছে, তারা ওনাকে তাড়া করছে, আর উনি দৌড়চ্ছেন। দৌড়তে দৌড়তে হঠাৎ করে পড়ে যান, আক করে চিৎকার করে ওঠেন। ওনার চিৎকার আর ধূপ করে পড়ে যাওয়ার শব্দ শুনে বাড়ির সবাই চলে আসে। তখন উনি বিড়বিড় করে বলছেন, হাড়ি বলে যাব না, বাঘ খেয়ে ফেলবে। ওনার কথার মানে কেউই বুঝতে পারে না, একমাত্র মানদা ছাড়া। মানদা বলে, কর্তাবাবা মনে হয় হাড়িমুড়ি যাওয়ার স্বপ্ন দেখছেন। চয়ন বলে, হাড়িমুড়ি আবার কি?
মানদা বলে, তোমরা যেখানে আমাদের নিয়ে যাবে কইছিলে। ঝিলিক বলে, তোমাদের নিয়ে যাবো বলেছিলাম? কখন? আর হারিমুড়ি বা কি? পরে বুদ্ধিমতী ঝিলিক বুঝতে পারে এই কথাটা হানিমুনের অপভ্রংশ। আর মানদা দিদি নিশ্চয়ই ওদের ঘরের বাইরে দিয়ে যাওয়ার সময় কথাটা শুনেছে। লজ্জায় কান লাল হয়ে যায়, ওখান থেকে চলে গিয়ে বাঁচে। সবাই তখন ভাবে, ঝিলিকের হলো কি? এত লজ্জার কি আছে? চয়নের বড় বৌদির উপশ্রী এই অপভ্রংশ কথাটার মানে বুঝতে পারে, আর বুঝতে পারে ঝিলিক কেন লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। রূপশ্রী বলে, এখন এসব থাক, পরে এসব নিয়ে কথা হবে। রূপু বলে, তাহলে আমরা হামিরুনে যাব না? বলেই ভ্যাঁ করে কেঁদে ওঠে। রূপু ছোট ঠাম্মি বলেন, সত্যি তো, আমারই কাঁদতে ইচ্ছে করছে। ও তো ছেলে মানুষ, কত আশা করে আমি কত কাপড় গুছিয়ে নিলাম, আর এখন। মানুদা বলে, তোমরা ওই কি যেন বলতিছ, সে যা হোক গে যাক, যেখানে তোমরা যাবে আমাকে কিন্তু নিয়ে যেতেই হবে। আমি কিন্তু তোমাদের ছাড়বো নি, এই কয়ে দিলুম। ঝিলিকে দিদি শাশুড়ি সত্যবতী দেবী বলেন, আমি তাহলে ঠিক কথাই শুনেছিলাম ছোট নাতবইয়ের ঘর থেকে। আমি কিন্তু তোমাদের সাথে যাব। আমি এখন দেখো কি ভালো হাঁটতে পারছি, হাঁটুতে একদম আর ব্যথা নেই। আমি তোমাদের সাথে যাব, এই বলে রাখলাম। ওনাদের এইসব কথা শুনে রূপশ্রী মনে মনে হেসে ফেলে। হায় রে ভগবান, এরা যে হানিমুনের কী মানে করছে, কিছুই বোঝে না এরা। এদের সামাল দেবো কী করে? পরে অনেক চিন্তাভাবনা করে ওনাদের বোঝাই রূপশ্রী কারা কখনই হানিমুনে যায়, এবং এটাও বলে নবদম্পতির সাথে অন্য কাউকে যেতে নেই। এটা নবদম্পতিকে একান্তে থাকতে দেওয়ার জন্যই এই ব্যবস্থা, যাতে ওরা দুজন একে অপরকে ঠিক করে চিনে নিতে পারে। বিন্দু বলেন, জানি না বাবা, এই আবার কেমন কথা? কই, তুমি তো যাওনি। আমি। রূপশ্রী বলে, সে তো তোমাদের ছেলে নিয়ে যায়নি তাই, আর তোমাদের সময় এটা ছিল না, তাই তুমিও যাওনি। এইবার ওরা দুজন একসাথে যাবে, পরের বার না হয় তোমরা সবাই। কথা শেষ করার আগেই ঝিলিক চলে আসে, বলে, না দিদিভাই, গেলে আমরা সবাই একসাথেই যাব, নচেত নয়। আমি এতদিন পর বুঝলাম কেন তোমাদের ওর হানিমুনে যেতে চাননি। আমার ভুল হয়েছে। আসলে এই বাড়ির সবাই সব কিছু একসাথে করে তো, তাই সবাই ভাবছে ওরাও যাবে। সেবার বাড়ির সবাই একসাথে কলকাতায় বেড়াতে এসেছিল, ওরা দক্ষিণেশ্বর গিয়েছিল। সেই প্রথম ওদের বাড়ির সবাই এত দূর বেড়াতে এলো। সবাই খুব খুশি। ওদের হাসি মুখ আর মুখে তৃপ্তি দেখে ঝিলিকের মন ভরে যায়। কেটে যায় অনেকগুলো বছর। ঝিলিক এখন শাশুড়ি মা হয়েছে। আগে সেই রাজাও নেই, আর তার রাজত্বও নেই। সব কিছু বদলে গেছে। আর ঝিলিকের ছেলে আর বৌমা হানিমুনে যাচ্ছে। সেটা দেখে ঝিলিকের সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। মনে ভাবে, আগে সেই দিনগুলো খুব ভালো ছিল। আন্তরিকতা ছিল সকলের মধ্যে, যেটা এখন আর খুঁজে পাওয়া যায় না। যুগের সাথে তাল মিলিয়ে চলাই তো জীবন। যুগের এই পরিবর্তনের জন্যই তো অপেক্ষায় থাকে পৃথিবীর মানুষ। মানুষ পরিবর্তনশীল বলেই তো পৃথিবী এগিয়ে চলতে পারছে।